একবার সম্রাট আকবর তার দরবারীদের সাথে আলোচনা করছিলেন। তিনি বিশ্বাস করতেন যে শুধুমাত্র রাজার পুত্রই রাজা হতে পারে। দরবারের অধিকাংশ মন্ত্রী আকবরের সাথে একমত ছিলেন এবং সম্রাটও চেয়েছিলেন যে তারপরে তার পুত্রের উচিত তার সিংহাসনে বসা। তারপর তিনি বীরবলকে বললেন, কি বীরবল, তুমি বলো, আমার এই কথায় কোনো ভুল আছে নাকি? আমার ঔদ্ধত্য ক্ষমা করবেন জাহাপনা, কিন্তু রাজার ছেলে যে রাজাই হবে এমনটা জরুরি নয়। বীরবল, এ কি কথা বলছো তুমি? আর একজন রাজার ছেলের তো রাজা হওয়ার সব গুণই থাকে। কিন্তু হুজুর, এটা জরুরি নয় যে বাবার মধ্যে যে গুণ থাকে তার ছেলের মধ্যেও সেই গুণ থাকবে। যোগ্যতা তো একটা গরিব শ্রমিকের ছেলের মধ্যেও থাকতে পারে। বীরবল, এটা তুমি একটু বাড়াবাড়ি করে ফেললে। ঠিক আছে, তবুও আমি তোমায় এক সুযোগ দিতে চাই যাতে তুমি তোমার এই কথা প্রমাণ করতে পারো। কিছুক্ষণ চিন্তা করে বীরবল বলতে লাগলেন, ঠিক আছে জাহাপনা, আপনি আগামীকাল শেহজাদা, সেনাপতি আজমলের ছেলে এবং রাজপ্রাসাদের বাগানে কাজ করা মালির ছেলেকে দরবারে হাজির হওয়ার নির্দেশ দিন। বীরবলের পরামর্শে আকবর এই আদেশ পাঠালেন এবং পরের দিন সকালে 3 ছেলেই দরবারে উপস্থিত হলো। কিছুক্ষণ পর বীরবল হাতকড়া পরা একজনকে নিয়ে হাজির হলেন এবং শেহজাদার কাছে গিয়ে বললেন, ধরুন আপনি রাজার জায়গায় বসে আছেন এবং আপনার সৈনিক একজন অপরাধীকে এভাবে আপনার সামনে নিয়ে এসেছে, তাহলে আপনার সিদ্ধান্ত কি হবে? এ কথা শুনে শেহজাদা বলল, এই অপরাধীর শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড হওয়া উচিত। সেনাপতির ছেলেকে বীরবল একই প্রশ্ন করলে সে অহংকারের সুরে বলতে লাগলো, আমি তো দরবারির এক আঘাতে তার মাথা কেটে ফেলতাম। এবং অবশেষে বীরবল যখন বাগানে কাজ করা সেই মালির ছেলেকে একই প্রশ্ন করলেন, প্রথমে সে কিছুক্ষণ ভাবতে লাগলো। তারপর তাকে একটি গল্প শোনানোর জন্য সে অনুমতি চাইল। বীরবল রাজি হওয়ার সাথে সাথে ছেলেটি গল্প বলা শুরু করল। অনেক দিন আগের কথা, এক রাজার কাছে একটা কথা বলা বুদ্ধিমান বানর ছিল। আসলে রাজার মন্ত্রী বানরটিকে জঙ্গল থেকে ধরে রাজার জন্মদিনে উপহার হিসেবে দিয়েছিল। রাজা সর্বদা বানরটির খুব যত্ন নিতেন এবং তার কোনো কিছুর অভাব হতে দেননি। আর দেখতে দেখতে কিছু সময়ের মধ্যেই সেই বানরটা রাজার খুব প্রিয় হয়ে গেল। কিন্তু মাঝে মাঝে বানর তার পালকে মনে করে উদাস হয়ে যেত। একদিন বানরটি তার পালের সাথে দেখা করার জন্য খুব জেদ ধরল। অবশেষে রাজা তাকে তার পালের সাথে দেখা করার অনুমতি দেয় এবং এর সাথে শর্ত হিসেবে বলেন যে 4 দিনের ভেতরে সে যেন আবার এই রাজপ্রাসাদে ফিরে আসে। রাজার কথা মেনে বানর মনের আনন্দে বনের দিকে চলে গেল এবং তার পালের কাছে পৌঁছে গেল। দেখতে দেখতে 4টে দিন কেটে গেল এবং শর্ত অনুযায়ী বানরটি প্রাসাদের দিকে রওনা হলো। হাঁটতে হাঁটতে সে ভাবল, রাজার জন্য কিছু উপহার নিলে কেমন হয়। তারপর সে ঘন জঙ্গলের দিকে রওনা দিল। আসলে সে রাজার জন্য অমৃত ফল নিতে চেয়েছিল। বানরটি ঘন জঙ্গলে গিয়ে গাছ থেকে অমৃত ফল ছিঁড়ে আবার রাজপ্রাসাদের দিকে চলতে শুরু করল। কিন্তু অর্ধেক পথ পেরোতে পেরোতেই রাত হয়ে গেল। রাত হয়ে গেছে বলে সে আর সামনে না এগিয়ে সেখানেই একটা গাছের নিচে ফলটা রেখে গাছে চড়ে ঘুমিয়ে পড়ল। সেই রাতে যখন বানরটা গাছের ওপর ঘুমোচ্ছিল, একটা সাপ সেখানে এসে গাছের নিচে রাখা অমৃত ফলটি খাওয়ার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত না খেতে পেরে তার বিষ তার মধ্যে ঢেলে সেখান থেকে চলে যায়। যদিও বানরটা এসব কিছুই জানতে পারল না। পরের দিন ভোর হতেই বানরটা ফল নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা দিল। রাজপ্রাসাদে পৌঁছে মনের আনন্দে সে সোজা রাজার কাছে গেল এবং বলল, মহারাজা, আমি আপনার জন্য এই অমৃত ফল এনেছি। আপনি যদি এটি খান তবে আপনার চিরকালের জন্য আপনি অমর হয়ে যাবেন।
এ কথা শুনে রাজা খুব খুশি হলেন এবং যেই ফলটা খেতে যাবেন অমনি একজন মন্ত্রী এসে বলল, দাঁড়ান মহারাজ, আপনি পরীক্ষা না করেই এই ফল কিভাবে খেতে পারেন? একবার তো দেখে নিন এই বানরের আনা ফল সত্যিই করে অমৃত ফল কিনা। রাজাও মন্ত্রীর সাথে একমত হয়ে বললেন যে এই ফলটি অবিলম্বে একটি ছাগলকে খাওয়াতে হোক। রাজার আদেশ পেয়ে সৈন্য ছাগলকে এক টুকরো ফল খাইয়ে দিলে ছাগলটি মারা যায়। এটা দেখে রাজা ক্রোধে ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি এক কোপে সেই বানরের গলা কেটে তাকেও ফলের সাথে নিজের বাগানে পুঁতে দিলেন। কয়েক বছর পর সেই জায়গায় একটা গাছ গজিয়ে উঠল। এটা দেখে রাজা ভাবলেন, এটা নিশ্চয়ই সেই বিষাক্ত ফলের গাছ। তিনি সকলকে আদেশ করলেন যে কেউ যেন এই গাছের ফল না খায়। কয়েক বছর পর রাজার বাগানে কাজ করার জন্য একজন বৃদ্ধ মালিকে নিয়োগ করা হলো। অতিরিক্ত কাজের কারণে মালির খুব খিদে পেয়েছিল, আর তাই সে সেই গাছ থেকে ফলটা ছিঁড়ে খেল। ফল খাওয়ার পর বৃদ্ধ লোকটি হঠাৎ করে যুবক হয়ে গেল। এই খবর দাবানলের মতো সারা রাজ্যে ছড়িয়ে পড়ল এবং রাজা যখন এই কথা জানতে পারলেন তখন তিনি খুব অবাক হলেন এবং নিজে বুঝতে পারলেন যে বানরটি নির্দোষ ছিল এবং ফলটি বিষাক্ত মোটেই নয়। তিনি বড় ভুল করেছেন। সত্যিটা না জেনেই তিনি তার প্রিয় বানরকে হত্যা করলেন। এতে তার খুব অনুশোচনা হলো। এর জন্য তিনি মনে মনে নিজেকে অভিশাপ দিতে থাকলেন, আর তার মনে সব সময় একজন নিরপরাধকে হত্যা করার দুঃখ রইল। হুজুর, এই গল্প অনুসারে আমার উত্তর হলো, প্রথমে আমি তদন্ত করে দেখব সে কি অপরাধ করেছে, আদৌ সে অপরাধ করেছে কি না, তারপর সেই অনুযায়ী আমি সিদ্ধান্ত নেব। একটা গরিব মালির ছেলের মুখ থেকে এমন ভালো কথা শুনে সবাই খুব খুশি হয়ে গেল। সবাই জোরে জোরে তালি দিয়ে ছেলেটিকে সম্বর্ধনা জানালো। এখন আকবরের অহংকারও ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল। সে তার ভুল বুঝতে পারল আর বীরবলের সাথে একমত হলো যে রাজার ছেলেরই রাজা হওয়া জরুরি নয়। আজকের গল্প অহংকারী সাধু আর জমিদার। আজকের গল্পে আমরা দেখব কিভাবে একটা জমিদার অহংকারী সাধুদের অহংকার নষ্ট করল। অনেক পুরনো কথা। এক গ্রামে হুঁশিয়ার আর চতুর নামে দুই সাধু বাস করত। তারা গুরুকুলে নিজেদের শিক্ষা সমাপ্ত করে নিয়েছিল। এবারে দুজনেরই একটাই স্বপ্ন ছিল যে শহরে গিয়ে খুব নাম করবে তারা। শহর সেখান থেকে অনেকটা দূর ছিল, আর রাস্তায় একটা জঙ্গলও পড়ত। সেখানে নানা ধরনের জংলি জানোয়ার থাকতো। তারা দুজনে একসাথে শহরে যাবে ঠিক করলো। এমনিতে তাদের দুজনের মধ্যে মিল ছিল না একদম, কারণ তারা নিজেদের একে অপরের থেকে বেশি গুণবান মনে করত, আর তাদের মধ্যে অহংকার ছিল খুব। কিন্তু আপনারা তো জানেন, অসহায় অবস্থা মানুষকে সমস্ত কিছু করতে বাধ্য করে। জঙ্গলের সেই হিংস্র জন্তু জানোয়ারের ভয় তাদেরকে স্বার্থপর বন্ধু বানিয়ে দিল, আর তারা বন্ধুত্বের নাটক করতে শুরু করলো। শহরের রাস্তা অনেক লম্বা ছিল, আর এবারে সন্ধেও নেমে আসছিল। তারা দুজনে হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। দুজনেই ঠিক করলো যে রাতে তারা আর ওই জঙ্গল পার করবে না, কারণ এতে খুব ভয় ছিল। দুজনে এবারে চিন্তায় পড়ে গেল যে রাতটা কোথায় কাটানো যায়। আর ঠিক তক্ষুনি দূরে একটা গ্রাম চোখে পড়ল তাদের। সেই গ্রামের প্রথম ঘরটাই ছিল বীর প্রতাপ নামে এক বড় জমিদারের। সে ছিল বিশাল বড় লোক আর ভালো মনের মানুষ। তাই তারা দুজনেই ভাবলো এই জমিদারের বাড়িতেই রাতটা কাটিয়ে দেওয়া যাক। আর এটাও ভাবলো যে জমিদার এত বড় লোক যখন, তাদের পেট পুজোটা বেশ ভালো হবে। বলা যায় না, সকালে যাওয়ার সময় প্রণামী হিসাবে কিছু সোনার মোহরও পেয়ে যেতে পারে।
এইরকম ভেবে তারা দুজনে সেই জমিদারের বাড়িতে গিয়ে বলল, দয়া করে আজকে রাতটা আমাদের আপনার বাড়িতে কাটাতে দিন। কাল সকাল হতেই আমরা এখান থেকে শহরে চলে যাব। সমস্ত কথা শুনে বীর প্রতাপ বলল, আরে হে তো আমার পরম সৌভাগ্য, আপনাদের দুজনের সেবা করতে সুযোগ পেলাম। আপনাদের যত দিন ইচ্ছে আপনারা এখানে থাকতে পারেন। আপনারা নিজেদের বিশ্রাম কক্ষে গিয়ে আরাম করুন, আমি আপনার জলপানের ব্যবস্থা করছি। তারপর তারা দুজনে নিজেদের বিশ্রাম কক্ষে চলে গেল। জমিদার জল খাবার নিয়ে প্রথমে হুঁশিয়ারের কাছে এসে বলল, এই নিন আপনার জল খাবার। আর এ তো আমার পরম সৌভাগ্য, কি দুজন বিদ্বান সাধুর সেবার সুযোগ পেলাম আমি। আপনাদের কাছে নিশ্চয়ই আমি কিছু শিখতে পারবো। আরে দুজন নয়, আমারই একমাত্র সমস্ত শাস্ত্রে জ্ঞান আছে, আর তাও ওর নাম তো চতুর, বুদ্ধিতেও একটা গাধা, আর মাথায় শুধু গোবর ভরা। শিয়ারের মুখে নিজের সঙ্গীর এরকম ব্যাখ্যা শুনে বীর প্রতাপ খুব অবাক হলো। তারপর সে জলখাবার নিয়ে চতুরের কাছে গেল। আমার কি সৌভাগ্য যে আপনাদের মতো দুজন বিদ্বান সাধুর সেবা করার সুযোগ আজ আমি পেলাম। আপনাদের নাম শুনলেই বোঝা যায় আপনারা কতটা বুদ্ধিমান। আরে জমিদার মশাই, শুধু সাধু হলেই বুদ্ধিমান হওয়া যায় নাকি? মনে হয় আমার বন্ধুটির মুখের দিকে আপনি ভালো করে খেয়াল করেননি। মুখটা দেখলেই বোঝা যায় যে ওটা একটা মূর্খ। আমি ভালো মতো জ্ঞান অর্জন করেছি, আর গুরুকুলে সব থেকে যোগ্য ছাত্র আমিই ছিলাম একমাত্র। আর হ্যাঁ, হুঁশিয়ার নাম রাখলেই তো আর হুঁশিয়ার হওয়া যায় না, ওটা তো একটা মাথা মোটা। ভগবান ভুল করে ওকে মানুষ রূপে জন্ম দিয়েছেন, না হলে তো এতদিনে ও কোনো গরু বাছরের দলে ঘুরে বেড়াতো। দুজন সাধুর একে অপরের জন্য এরকম বিচার শুনে বীর প্রতাপের ভীষণ আশ্চর্য হলো। তারপর সে তাদের খাবার ব্যবস্থা করার জন্য সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরেই জমিদার মশাই ডাক দিয়ে বললেন, হুঁশিয়ারজি আর চতুরজি, খাবারের ব্যবস্থা হয়ে গেছে, আপনারা খেয়ে নিন। দুটো সাধুই জমিদার বাড়ির খাওয়ার জন্য তৈরি ছিল। অনেক অনেক খাওয়ার ব্যাপারের কথা চিন্তা করে তাদের খিদেটা যেন আরো অনেক বেড়ে গেছিল। তো জমিদার মশাই ভোজনালয় না নিয়ে গিয়ে তাদের ঘোড়ার আস্তাবলে নিয়ে গেল। জমিদার মশাই আগে আগে আর সাধু বাবাজিরা পেছনে পেছনে। এবারে তারা ভাবলো খাওয়ারের আগে মনে হয় জমিদার তার বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছে, কিন্তু তারা কি জানতো কিছুক্ষণ পরেই তাদের মাথায় বাজ পড়বে। আস্তাবলে পৌঁছানোর পর সামনে পড়ে থাকা ঘাসের গাদার দিকে দেখিয়ে বীর প্রতাপ বলল, হুঁশিয়ারজি আর চতুর্জি, কৃপা করে ভোজনটা করুন। এটা দেখে সাধু বাবাজিরা রেগে আগুন হয়ে বলল, এটা কি ধরনের অসভ্যতাম? আপনি কি জানেন না আমরা দুজন বিদ্বান সাধু, আর আমাদের সাথে আপনার এরকম ব্যবহারের জন্য আমরা আপনাকে শ্রাপও দিতে পারি। আরে আরে, আপনারা দুজন তো রেগে গেলেন। হুঁশিয়ারজি, আপনিই বলুন, কিছুক্ষণ আগে ঘরের ভেতরে আপনি বললেন যে চতুর্থ সে নামেই চতুর, বুদ্ধিতে সে একটা গাধা, আর ওর মাথায় নাকি গোবর পোড়া। আর চতুর্জি, আপনি তো বললেন যে হুঁশিয়ার নাম রাখলে কেউ কি হুঁশিয়ার হয়ে যায়? ও তো একটা মাথা মোটা, ভগবান নাকি তাকে ভুল করে মানুষ বানিয়ে দিয়েছেন। আপনারা দুজনে দুজনের বিশেষতা আমাকে জানিয়েছেন, আর আমি সেই হিসেবেই আপনাদের জন্য খাবার ব্যবস্থা করেছি। আমার ভয় ছিল যে আমি যদি দুই বিদ্বান সাধুর জন্য লুচি, তরকারি আর 10 রকমের খাবারের আয়োজন করতাম, রেগে গিয়ে আমায় না শ্রাপ দিয়ে দিতেন। আপনি বলুন, আমি যদি কোথাও ভুল হই? জমিদারের মুখে এসব শুনে সাধু বাবাজিরা লজ্জিত হলো আর হাত জড়ো করে জমিদারের কাছে ক্ষমা চাইল। আজ আপনি আমাদের বুদ্ধিতে ঢাকা পড়া অহংকারের পর্দা সরিয়ে দিয়েছেন। আমাদের আজ নিজের ভুলের শিক্ষা হয়েছে। আজকের গল্প রাখি চোর ডাক পিয়ন। দাদা, কেমন আছো? আমি তোমায় এটাই জিজ্ঞেস করার জন্য ফোন করেছিলাম যে তুমি আমার পাঠানো রাখিটা পেয়েছো তো? আমি প্রায় 10 দিন আগে স্পিড পোস্টে পাঠিয়েছিলাম। হ্যাঁ রে বোন, আমি ভালো আছি, কিন্তু আমি তো তোর কোনো পাঠানো রাখি পাইনি। আমি তো নিজেই অপেক্ষায় আছি রাখির জন্য, কারণ আগামীকাল রাখি
আমি তো ভাবলাম তুই বোধহয় একেবারে ভুলে গেছিস আমায় রাখি পাঠাতে। আরে দাদা, কি যে বলছো, আমি তোমায় রাখি পাঠাতে ভুলে যাব কি করে? তুমি একবার খোঁজ নিয়ে দেখো তোমার এরিয়ার পোস্টম্যানের কাছে। আচ্ছা, এরকম হলে আমি একবার খোঁজ নিয়ে দেখছি। বাবা, এবারে কি পিসি তোমায় রাখি পাঠালো না? প্রত্যেকবার তো রাখি আর মিষ্টি কয়েকদিন আগেই পৌঁছে যায়। তুই ঠিকই বলছিস বেটা, আগামীকাল রাখি। রাখি তো চলে আসার কথা এতদিনে, কি জানি এবারে রাখিটা কোথায় গেল। দাঁড়া, একবার আমাদের প্রতিবেশী মোহনলালকে জিজ্ঞেস করে দেখি, কে জানে পোস্টম্যান আবার ভুল করে ওদের বাড়িতে দিয়ে গেল নাকি। এই বলে রামলাল তার প্রতিবেশী মোহনলালের বাড়িতে গিয়ে বলল, আরে ভাই মোহন, পোস্টম্যান কি আমার নামের কোনো পার্সেল দিয়ে গেছে তোমায়? আসলে আমার রাখিটা এবারে এখনো এসে পৌঁছয়নি। আরে আপনারও রাখি আসেনি? আমার মনে হয়েছিল বোধহয় আমাদেরটাই শুধু আসেনি, তাহলে নিশ্চয়ই কোথাও গড়বড় আছে। চলুন গিয়ে মোড়ল মশাইকে জিজ্ঞেস করি একবার। আবার পোস্টম্যানটা মোড়ল মশাইকে এই পার্সেলটা না দিয়ে চলে গেছে। তারপর মোহনলাল আর রামলাল গাছের নিচে বসে থাকা বল্লু মোড়লের কাছে গিয়ে সমস্ত কথা জানালো। হ্যাঁ, আরে তোমরা জানো না, আমাদের গ্রামের পোস্টম্যানটার এখন তো বদলি হয়ে গেছে, আর তার জায়গায় নতুন এক পোস্টম্যান এসেছে। আমি নিজেই চিন্তায় আছি যে এবারে আমার পেনশনটা এখনো পর্যন্ত পৌঁছলো না। চলো সবাই মিলে ডাকঘরে গিয়ে দেখি ব্যাপারটা কি। তারপর মোড়ল মশাই আর গ্রামের আরো 5 জন মিলে পোস্টম্যানের বাড়ির দিকে রওনা দিল। যেই তারা পোস্টম্যানের বাড়ির কাছাকাছি পৌঁছলো, সেখানকার দৃশ্য দেখে সকলেই হতবাক হয়ে গেল। মোটা ভুঁড়িয়ালা পোস্টম্যান, যার নাম ছিল পাপলু, বসে বসে মিষ্টি খাচ্ছে আর অনেকগুলো পার্সেল এদিক ওদিক ছড়ানো রয়েছে। তার ঘরের এই দৃশ্য দেখে কারোর আর বুঝতে বাকি রইল না ব্যাপারটা কি। তারপর মোড়ল মশাই বললেন, তাহলে এই আসল চোর। এখানে কেউ তার বোন দিদির পাঠানো রাখি, তো কেউ তার পেনশন, আর কেউ বা তার চাকরির ডকুমেন্টসের জন্য অপেক্ষা করছে, আর তুমি সেগুলো সময় মতো পৌঁছে দেওয়ার বদলে রাখি আর মিষ্টি চুরি করে খাচ্ছ। সরকার তোমার বেতন দেয় ডাক ঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য, আর তুমি সমস্ত কিছু নিজের কাছে নিয়ে বসে আছো। তোমার থেকে বড় পাপী আর কে হবে? তোমার কি কোনো খেয়াল আছে তুমি নিজের স্বার্থের পাল্লায় পড়ে কত মানুষের লোকসান করে দিলে? এর জন্য তোমার উপযুক্ত সাজা নিশ্চয়ই হবে। এই গ্রামবাসীরা আজ এই পাপলুকে আচ্ছা করে শিক্ষা দিয়ে তবেই শান্তি হবে আমাদের। এই দেখো, নামের সাথে কাজেও পাপলু। তারপর রেগে আগুন গ্রামবাসীরা এদিক ওদিক না দেখে পাপলু পোস্টম্যানকে আচ্ছা করে পিটিয়ে দিল। আর এভাবেই চোর পোস্টম্যান নিজের কাজের জন্য উচিত শিক্ষা পেল। আজকের গল্প গাধার প্রথম ভালোবাসা। বহু বছর আগে মোহনপুর নামে এক সুন্দর গ্রাম ছিল, আর সেই গ্রামের লোকেরা সবাই মিলেমিশে থাকত। সেই গ্রামে পল্টু নামে এক গরিব ধোপা তার গাধার সাথে থাকত। পল্টু তার গাধাকে ভালোবেসে ভগলু বলে ডাকত। এখন বাড়িতে ওয়াশিং মেশিন এসে যাওয়ায় ধোপার আমদানিও কমে গেছিল, যার জন্য সে নিজের আর ভগলুর খাবার জোটাতে পারছিল না। পেট ভরে খাওয়া না পেয়ে ভগলুও খুব দুর্বল হয়ে পড়ছিল। পল্টু সব সময় ভগলুর স্বাস্থ্য নিয়ে চিন্তা করত। একদিন ঠান্ডার সময় পল্টু ভগলুকে নিয়ে জঙ্গল দিয়ে যাচ্ছিল। তক্ষুনি হঠাৎ করে ভীষণ জোরে একটা ঠান্ডা হাওয়ার ঝড় উঠল, আর অতিরিক্ত ঠান্ডা হওয়ায় ভগলু ভীষণভাবে কাঁপতে শুরু করলো। ওকে ওইভাবে কাঁপতে দেখে পল্টু ভীষণ ঘাবড়ে গেল। মনে হচ্ছে আমি যদি তাড়াতাড়ি কোনো উপায় বের না করি তাহলে ঠান্ডায় আমার ভগলুটা মরেই যাবে। এর জন্য আমি না হয় একটু আগুন জ্বালিয়ে এখানে, ঠান্ডা থেকে একটু হলেও আরাম পাবে ও। পল্টু আগুন ধরানোর জন্য যেই কাঠ কুড়োতে গেল, সে একটা মরা সিংহ দেখতে পেল, আর তক্ষুনি তার মাথায় একটা মতলব এলো। সে তাড়াতাড়ি সেই সিংহের চামড়াটা নিজের ভগলুকে পরিয়ে দিল।
যাতে ওর একটু গরম লাগে। আর ভগলুকে সে নিজের গ্রামের দিকে নিয়ে রওনা হলো। হাঁটতে হাঁটতে সে ভগলুকে বলল, দেখ ভগলু, একদম ফিট ড্রেস এনেছি তোর জন্য। আমার সোনা ভগলু রে, ঠিক যেন জঙ্গলের রাজার মতো দেখতে লাগছে তোকে। কিছুক্ষণের মধ্যে ঝড়টাও থেমে গেল আর ওরা তাদের গ্রামে গিয়ে পৌঁছলো। কিন্তু যেই না পল্টু আর তার সাথে ভগলুকে দেখলো গ্রামবাসীরা, সবাই ভয় পেয়ে এদিক ওদিক পালাতে লাগলো আর চিৎকার করতে লাগলো, সিংহ? তাও আবার এই গ্রামে? কই দেখি তো, কোথায় সিংহ? এই বলে সে এদিক ওদিক দেখতে লাগলো। আর ভগলুকে দেখে সে বুঝতে পারলো, ও, এই সিংহটাকে দেখে সবাই ভয়ে পালাচ্ছে। তখন তার মাথায় একটা বুদ্ধি এলো আর সে গাধাটার কানের কাছে গিয়ে বলল, আরে ভগলু, এটা তো দারুণ মজা হয়েছে। দেখ, একেই বলে ভাগ্য। সবাই এখন তোকে দেখে ভয় পালাচ্ছে। চল, এই সুযোগের সদ্ব্যবহার করা যাক। কিন্তু আমার একটা কথা মনে রাখবি, আজ থেকে নিজের মুখে কুলু পেটে নি। আর হ্যাঁ, একটাও আওয়াজ করবি না, বুঝেছিস তো? আরে আরে গ্রামবাসীরা, শোনো শোনো, আমি আমার গাধাটা বিক্রি করে এই সিংহটা কিনেছি। আর এ আমার সমস্ত কথা শোনে। যদি তোমাদের প্রাণ বাঁচাতে চাও, তাহলে তোমাদের সবার সম্পত্তি থেকে আমায় অংশ দিতে হবে। আর এই গ্রামের মোড়ল আজ থেকে আমি। যদি কারোর কোনো আপত্তি থাকে আমার এই সিদ্ধান্তের বিরুদ্ধে, সে যেন এসে আমার এই সিংহের সাথে দেখা করে। গ্রামের সবার নিজের প্রাণ ভীষণ প্রিয় ছিল আর তারা সবাই মিলে মেনে নিল পল্টুর সমস্ত কথা। আর তারা পল্টুকেই গ্রামের মোড়ল বানিয়ে দিল। এবারে পল্টু আর ভগলু দুজনেই আরাম করে থাকতে শুরু করলো আর বিনা মেহনতে পেট ভরে খাবার পেতে শুরু করলো। এরকম করতে করতে কিছু দিন কেটে গেল। একদিন পল্টু প্রধান সভায় বসেছিল আর ভগলুও পাশের ক্ষেতে ঘুরে বেড়াচ্ছিল। তখন হঠাৎ করে এক সুন্দরী গাধি সেখানে এলে ভগলুর হার্টবিট বেড়ে গেল। সে ওই সুন্দরী গাধিটাকে দেখে বলতে লাগলো, তোকে দেখে ও সুন্দরী, আমি হলাম যে পাগল। এখন ভাবি তোকে নিয়ে লিখবো আমি গজল। এই গোলাপি ঠোঁট আর সোনালি লেজ আর সুন্দর গড়ন, আজ প্লিজ হয়ে যা তুই আমার প্রিয়তমা। সিংহরূপী গাধার এই প্রেম প্রস্তাব শুনে গাধিও খুব খুশি হয়ে বলল, দেখি তোমার ওই সোনালি কেশ, মোটা মোটা গান আর মদমস্ত চাল, আমার হৃদয়টাও হয়ে গেল মন। এবার শুনি তোমার শায়েরি, আমি হলাম পাগল। তোমার নামেই করব সিঁদুর, পায়ে হবে মন। ভীষণ খুশি হয়ে গাধিটা হ্যাঁ বলে আনন্দে মাথা নেড়ে বলতে লাগলো, গাধিটার মুখে হ্যাঁ শুনে ভগলুর কানে বিয়ের সানাইয়ের আওয়াজ বেজে উঠল। আর সেই খুশিতে সব কিছু ভুলে গিয়ে জোরে জোরে চিল্লাতে লাগলো। পাশেই দাঁড়িয়ে পল্টু সব দেখছিল। আর গ্রামবাসীদের বুঝতে দেরি হলো না যে সিংহের চামড়া গায়ে দিয়ে আসলে সেটা পল্টুর গাধা ভগলু। তারপর সেখানে দাঁড়িয়ে থাকা সবাই মিলে পল্টু আর ভগলুকে লাঠি দিয়ে খুব পেটালো। কোন রকমে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালাতে পালাতে পল্টু বলতে লাগলো, অপদার্থ, তোকে বলেছিলাম না মুখ বন্ধ রাখবি। এবারে বুঝতে পারছি লোকেরা তোকে কেন গাধা বলে। ঠিকই বলে সবাই, কারণ নকল করতে গেলেও বুদ্ধির প্রয়োজন। এখন তাড়াতাড়ি পালা, নাহলে এখানে আমাদের মেরে পুঁতে ফেলবে।
আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। তাহলেই আরও অনেক অনেক মজার গল্প নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ।